আজকে আমরা লাস্ট ক্লাসের আইডিয়া আমরা রো স্পেস, কলাম স্পেস আর নাল স্পেস সম্পর্কে পড়াশোনা করছিলাম। আজকে আমরা নতুন কিছু টার্ম ডিফাইন করব। র্যাঙ্ক, নালিটি, এই দুইটা টার্ম আমরা ডিফাইন করতে যাচ্ছি। আহ, প্রথমত আমরা শুরুতেই একটা থিওরেম দিয়ে শুরু করতে যাচ্ছি। দ্য রো স্পেস and the column space of a matrix A have have the same dimension. এটা কেন একটু মনে করে দেখেন। আমরা একটা ম্যাট্রিক্সে হয়তো এরকম একটা সিচুয়েশন পর্যন্ত আমরা আসি বা কিছু, আমরা রোয়েচন ফর্ম পর্যন্ত নেই। নেওয়ার পর মনে করে দেখেন গত ক্লাসের এক্সপিরিয়েন্স থেকে যে এই লিডিং ওয়ান যে কয়টা রোতে আছে, হ্যাঁ, সেই সংখ্যাটা আমরা বলি হচ্ছে রো স্পেসের ডাইমেনশন। কারণ এই লিডিং ওয়ান যেই রো গুলাতে আছে, এই রো রো ভেক্টর গুলাকে দিয়ে আমরা স্প্যান করে আমি আসলে রো স্পেস ডেভেলপ করি। রো স্পেসের ডেফিনেশন এটা ছিল। আর কলাম স্পেসের ডেফিনেশন ছিল যে লিডিং ওয়ান গুলা যেই কলামে আছে, এই কলামগুলো দিয়ে আমরা কলাম স্পেসকে স্প্যান করি না, আমরা স্প্যান করি হচ্ছে এর করেসপন্ডিং অরিজিনাল ম্যাট্রিক্সের যে কলামগুলো, কলামের নাম আর ইন্ডেক্সিং ঠিক রাখি। দ্যাট ইজ হচ্ছে এটা কলাম নাম্বার ওয়ান, এটা এটা মেবি কলাম নাম্বার সে থ্রি, এটা সে কলাম নাম্বার ফাইভ। সো এদের নাম দিলাম কলাম C1 ড্যাশ, C3 ড্যাশ, C5 ড্যাশ। এদের করেসপন্ডিং অরিজিনাল ম্যাট্রিক্স, গিভেন ম্যাট্রিক্স, স্টার্টিং ম্যাট্রিক্সের C1, C3, C5 কলামগুলো দিয়ে যদি আমি একটা স্পেস স্প্যান করি, সেটা হচ্ছে কলাম স্পেস। এখন এই যে নাম্বার অফ বেসিস ইন রো স্পেস এন্ড কলাম স্পেস, আলটিমেটলি খেয়াল করে দেখেন লিডিং ওয়ান যে কয় জায়গায় আছে সেই সংখ্যাটাই হচ্ছে, হুইচ মিনস আসলে আমরা কাইন্ড অফ আর্গু করে প্রমাণ করে ফেলছি যে রো স্পেস আর কলাম স্পেসের ডাইমেনশন সেম হবে। এখন এই যে সংখ্যাটা রো স্পেসের ডাইমেনশন হিসেবে চিন্তা করতে পারেন, কলাম স্পেসের ডাইমেনশন হিসেবে চিন্তা করতে পারেন, আপনার চয়েস। কারণ হচ্ছে দুইটা সংখ্যা সেম। এই সংখ্যাটাকে আমরা ম্যাট্রিক্স এর র্যাঙ্ক বলি। সো ডেফিনেশন দিতে যাচ্ছি। ডেফিনেশন: দ্য কমন ডাইমেনশন অফ দ্য রো স্পেস and column space of a matrix A is called the rank of A. সো যাকে ডিফাইন করলাম সে হচ্ছে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, ডিনোটেড বাই সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড নোটেশন, এবং দ্য ডাইমেনশন of the null space of A is called the nullity of A. So এখানে আমি যে টার্মটাকে ডিফাইন করলাম সেটা হচ্ছে এই টার্মটা, নালিটি অফ এ ম্যাট্রিক্স, ডিনোটেড বাই নালিটি অফ A.
সো এই ডেফিনেশন পাওয়ার পর আমরা যদি সরাসরি কাজে নেমে পড়ি যে একটা ম্যাট্রিক্স এ দেওয়া হইলো, তার র্যাঙ্ক এবং নালিটি বের করতে হবে, কিভাবে করব? একটা প্রবলেম দেখি। সো প্রবলেম, ফাইন্ড দ্য র্যাঙ্ক অ্যান্ড নালিটি অফ a equals to -1, 3, 2, 4, 2 minus 7, -5, -9, 0, 2, 2, 2, 4, 0, 4, -4, 5, 1, 6, -4, -3, 4, 1, 7, -3, 4, 7. সো এখন আমাদের কাজ হচ্ছে সলিউশনে যখন যাব, বসে বসে এই ম্যাট্রিক্সকে রিডিউস রো ইচেলন ফর্মে নেয়। সো আমরা এই কাজ অনেকবার করছি, আমি প্রসেসটা মাঝখানে দেখাতে চাই না, টাইম কনজিউম করবে। সো রিডিউসড রো এচেলন ফর্ম কনভার্ট করার পর, স্টেপস সবগুলো নেওয়ার পর এরকম একটা কিছু আসে, 1, 1, 0, -4, -28, -37, 13, 0, 1, -2, -12, -16, 5, আর বাকি দুইটার ওই 0, বাকি সব ভ্যানিশ হয়ে গেছে। সো মাঝখানের প্রসেসটা এখান থেকে এখানে কিভাবে আসলো এটা আপনারা নিজেরা এখন জানেন, আমরা এই কাজ অনেকবার করছি অলরেডি। এই পর্যায়ে এসে আমাদেরকে এখন বের করতে হবে র্যাঙ্ক কত, নালিটি কত। লিডিং ওয়ানের সংখ্যা দুইটা। সো এই দুই রো কে দিয়ে স্প্যান করা স্পেসই হচ্ছে রো স্পেস, রাইট? হুইচ মিনস ডাইমেনশন অফ রো স্পেস হচ্ছে 2। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে র্যাঙ্ক অফ এ, যেটা কিনা ডাইমেনশন অফ রো স্পেস অফ এ পেলাম হচ্ছে 2। আর নালিটি কত আসলো? নালিটি অফ এ হচ্ছে নাল স্পেসের ডাইমেনশন। এখন নাল স্পেস বের করার পর ওই যে আর এস টি প্যারামিটার ধরে আমরা তখন খুঁজি যে প্যারামিটার কয়টা, তত হচ্ছে তার ডাইমেনশন। সেটা পুরো প্রসেসটা না করেই কেটে বের করা সম্ভব? দেখেন, আচ্ছা আমার মনে হয় ওই ওই রহস্য মানে পুরো প্রসেস না করে করার টেকনিক বা থিওরিটিক্যাল আইডিয়া আমরা পরে ডিসকাস করি। এখন আমরা নর্মাল নিয়মে করি। সেই দুইটা ইকুয়েশন বেসিক্যালি এই ম্যাট্রিক্স এ এর করেসপন্ডিং আমরা আসলে চিন্তা করি যে এক্স ইকুয়ালস টু 0 হোমোজেনাস সিস্টেমের সলিউশন। ওই সেন্সে আমাদের ইকুয়েশন গুলো হবে হচ্ছে x1 + 0 আছে, সো জিরোটা না লিখি, x1 -4x3 -28x4 -37x5 +13x6 ইকুয়ালস টু 0। আর দ্বিতীয় ইকুয়েশন হচ্ছে x2 -2x3 -12x4 -16x5 +5x6 ইকুয়ালস টু 0। আর নিচের রো জিরো জিরো রো গুলো আসলে কোনো ইকুয়েশন প্রোভাইড করতেছে না। সো ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমরা যদি এই কয়েকটা ভ্যারিয়েবলকে সিকোয়েন্সিয়ালি ধরা শুরু করি যে x3 ইকুয়ালস টু r, say for example x4 equals to s, x5 equals to say t, x6 equals to say u, তাহলে এখানে
এদের মাধ্যমে প্রকাশ করে ফেলতে পারতেছি আমি x1 ইকলস টু, সবাইকে যদি রাইট সাইডে পাঠিয়ে দিই তাহলে 4s প্লাস 28, দুঃখিত 4r প্লাস 28s প্লাস 37t মাইনাস 13u। আর x2 চলে আসতেছে হচ্ছে 2r প্লাস 12s প্লাস 16t মাইনাস 5u। সো এদেরকে যদি আমি এখন ম্যাট্রিক্স ফরম্যাটে লিখি তাহলে আর ইন্টু সাম কলাম ম্যাট্রিক্স প্লাস এস ইন্টু সাম কলাম ম্যাট্রিক্স প্লাস টি ইন্টু সাম কলাম ম্যাট্রিক্স প্লাস ইউ ইন্টু সাম কলাম ম্যাট্রিক্স। ওই কলাম ম্যাট্রিক্স গুলো হচ্ছে নাল স্পেসের বেসিস, v1 v2 v3 v4 যদি আমরা ধরি। আর এই আর এস টি ইউ গুলো হচ্ছে প্যারামিটার বা কোঅর্ডিনেট টেকনিক্যালি। সো এই আর এস টি ইউ যতগুলো আননোন প্যারামিটার ধরছি করেসপন্ডিংলি ততগুলো আমার হচ্ছে বেসিস ভেক্টর আসবে, v1 v2 v3 v4। এরকম অঙ্ক আমরা আগেও করছি, কয়েকটা করছি। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই নাল স্পেসের ডাইমেনশন আসলে আসতেছে যতগুলা প্যারামিটার আমরা নতুন করছি 4। তো এখানে হবে হচ্ছে ডাইমেনশন অফ নাল স্পেস অফ আচ্ছা, রো স্পেস অফ এর একটা শর্ট নোটেশন মনে হয় আমরা ইউজ করছিলাম গতদিন, যদি ভুল না করে থাকি। রো অফ এ, এটাই কি আমাদের স্ট্যান্ডার্ড নোটেশন ডিক্লেয়ার করা ছিল কিনা আমি একটু দেখে আসি। হ্যাঁ, এক্স্যাক্টলি ওই নোটেশনই যে দিতে হবে নেসেসারি না। আচ্ছা, আমার মনে হয় মানে এখন আমি খুঁজে পাচ্ছি না এখন, আমার মনে হয় পুরো কথাটা লিখি রো স্পেস অফ এ। যদি ওই শর্ট নোটেশন আসলে খুঁজে পান তাহলে আপনারা ইউজ করেন, যদি অথবা প্রশ্নের কোন একটা উত্তর যদি মানে পরীক্ষায় কোন একটা প্রশ্নের উত্তর করার সময় যদি ব্যবহার করেন তাহলে শুরুতে একবার লিখে নিলেই চলবে যে এটা দিয়ে আপনি রো স্পেস মিন করতেছেন। ওকে, সো নাল স্পেস অফ এ, রো স্পেস অফ এ ডাইমেনশন 2 আসছিল, নাল স্পেসের ডাইমেনশন আসলে হচ্ছে আর এস টি ইউ, 4 প্যারামিটার, সো 4। সো এই হচ্ছে র্যাঙ্ক এবং নালিটি, এবং এই হচ্ছে তাদেরকে বের করার উপায়। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে বলবেন প্লিজ, আদারওয়াইজ আমি সামনে এগোচ্ছি। আহ এইটা কি পুরা করতে হবে মানে? আচ্ছা, আমি একটু শর্টকাটে দেখিয়েই দিই যে এখান থেকে এখানে আসতেছি, যে তাহলে আমি এটাকে এইভাবে পুরো সলিউশন গুলোকে এইভাবে লিখতে পারি: x1 x2 x3 x4 x5 x6 ভেক্টর ইকুয়ালস টু আসতেছে আর ইন্টু, প্রথমে এস না, প্রথমে আর ইন্টু x1 এ আর এর কোএফিসিয়েন্ট 4, x2 তে আর এর কোএফিসিয়েন্ট 2, x3 তে আর এর কোএফিসিয়েন্ট 1, আর বাকি তিনটাতে আর নাই, প্লাস এস। এক্স ওয়ানে এস এর কোএফিসিয়েন্ট 28, x2 তে এস এর কোএফিসিয়েন্ট 12, x3 তে নাই, x4 এ 1, বাকি দুইটাতে নাই। টি ইন্টু x1 এ টি এর কোএফিসিয়েন্ট 37, x2 তে টি এর কোএফিসিয়েন্ট 16, x3 তে নাই, x4 এ নাই, x5 এ 1, x6 এ নাই। And finally u times x1 এ u হচ্ছে -13, x2 তে u হচ্ছে -5, 0 0 0, লাস্টে 1। সো টেকনিক্যালি আমরা আসলে ধরতেছি এই ভেক্টরটার নাম হচ্ছে v1, এই ভেক্টরটার নাম সে ফর এক্সাম্পল v2, এইটা v3, এইটা v4। আমাদের নাল স্পেসটা হচ্ছে এই v1 v2 v3 v4 এর স্প্যান। তার কারণ হচ্ছে নাল স্পেস মানে কি, সেট অফ অল সলিউশনস। তো অল পসিবল সলিউশন আসলে আর এস টি ইউ কে ভ্যারি করে করে পাওয়া যাচ্ছে, যেখানে এই আর এস টি ইউ গুলা কোঅর্ডিনেটের মতো করে ওয়ার্ক করতেছে v1 v2 v3 v4 এর লিনিয়ার
কম্বিনেশন গুলো আমরা নিচ্ছি। তার মানে টেকনিক্যালি সলিউশন গুলো হচ্ছে অল পসিবল সলিউশনের সেটটা আসলে নাথিং বাট লিনিয়ার, এভরি লিনিয়ার কম্বিনেশন অফ ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর। তো সেই সেন্সে বেসিস তাহলে এই চারটা ভেক্টর মিলেই তৈরি হচ্ছে। সো নাল স্পেসের ডাইমেনশন ফোর, মানে নালিটি ফোর। বাট আমরা তার অনেক আগেই আমরা টের পেয়ে গেছিলাম নালিটি ফোর, বিকজ এখানে আর এস টিউ চারটা মাত্র প্যারামিটার আমরা পাইছিলাম। এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলবেন, আর সামনে আগাচ্ছি। এখন দেখেন, র্যাঙ্ক অফ এনি মেট্রিক্স এ, যেখানে এটা একটা এম বাই এন মেট্রিক্স চিন্তা করতেছি আমি, এম সংখ্যক রো এন সংখ্যক কলম, তাহলে ওর পসিবল ভ্যালু কখনো এক্সিড করবে না। খেয়াল করে দেখেন, আমরা এই যে অপারেশন চালাচ্ছি, আমরা আসলে জানতেছি না যে রো সংখ্যা বেশি আছে নাকি কলাম সংখ্যা। এবং আমরা এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সেন্সে যদি চিন্তা করি, রো সংখ্যা কলামের থেকে বেশি হওয়ার মানে আসলে এক্সট্রা ইকুয়েশন আছে, আর কলাম সংখ্যা রো সংখ্যা থেকে বেশি হওয়ার মানে হচ্ছে এক্সট্রা ভ্যারিয়েবল আছে। সো এইটার উপর ডিপেন্ড করতেছে যে আমার ডাইমেনশনটা কত হবে। বাট এটা অবশ্যই বুঝতে পারতেছেন যে একটু আগে আমরা এখানে যে কথাটা বলে আসছি যে রো স্পেস আর কলাম স্পেসের ডাইমেনশন সেম। তো যেটাই বেশি থাকুক না কেন, আমরা তাকে রিডিউস রৈচলন ফর্মে নিব, এবং নেওয়ার পর আহ, সেই সংখ্যাটা কোনোভাবেই আপনি হয়তো খেয়াল করতেছেন যে এম এবং এন এই দুইজনের মধ্যে যে মিনিমাম তাকে এক্সিড করবে না। অর্থাৎ রো সংখ্যা এবং কলাম সংখ্যা এই দুইটার থেকেই ছোট বা বড় জোর এদের ছোটটার সমান হবে হচ্ছে আমার র্যাঙ্ক। কারণ আমি রো ইচেলন ফর্ম করে রো বা কলাম সংখ্যার থেকে বেশি লিডিং ওয়ান কোনোদিনও পেতে যাচ্ছি না। ওকে। এখন আমরা একটা থিওরেম পড়তে যাচ্ছি, ডাইমেনশন থিওরেম ফর মেট্রিসেস। থিওরেমের স্টেটমেন্ট হচ্ছে, ইফ A is an m by n matrix, then, খুব ইন্টারেস্টিং আইডিয়া, র্যাঙ্ক অফ এ প্লাস নালিটি অফ এ, এই দুটা যোগ করলে এক্স্যাক্টলি এন হবে কলাম সংখ্যা। এইটা কেন? এইটার প্রুফটা খুব সহজ। আহ ফর্মালি প্রুফ না করে আমি একটু ইনফর্মালি করি। র্যাঙ্ক মানে হচ্ছে নাম্বার অফ লিডিং ভ্যারিয়েবলস। লিডিং ভ্যারিয়েবলস মানে হচ্ছে এই যে এখানে যে কয় জায়গায় লিডিং ওয়ান আছে, এই ওয়ানটা করেসপন্ড করতেছে এই লিডিং ভ্যারিয়েবল এক্স ওয়ান কে, আর এই ওয়ানটা করেসপন্ড করতেছে এই লিডিং ভ্যারিয়েবল এক্স টু কে। সো নাম্বার অফ লিডিং ভ্যারিয়েবলস হচ্ছে এক্স্যাক্টলি ডাইমেনশনের সংখ্যা হবে, কারণ র্যাঙ্ক অফ এ হবে। আর এখানে একটু খেয়াল করে দেখেন যে বাকি যেই রো গুলা, মানে যেই ভ্যারিয়েবল গুলা ছিল, তাদের সবাইকেই প্যারামিটার ধরতে হয়েছে। সো লিডিং ভ্যারিয়েবল বাদে বাকি কয়টা ভ্যারিয়েবল আছে, তার মানে সেই ভ্যারিয়েবল গুলাকে আমি নাম দিচ্ছি হচ্ছে নালিটি। সেই ভ্যারিয়েবলের সংখ্যাটাকে নাম দিচ্ছি নালিটি। তাহলে নালিটি হবে হচ্ছে নাম্বার অফ ফ্রি ভ্যারিয়েবলস, হুইচ মিনস যেই ভ্যারিয়েবল গুলাকে আমি প্যারামিটার ধরে নিচ্ছি। এন্ড এই দুইটাকে যোগ করলে আসলে পেয়ে যাচ্ছে আমি মোট ভ্যারিয়েবল সংখ্যা। আর মোট ভ্যারিয়েবলের সংখ্যা হচ্ছে যতগুলা কলাম আছে, রো সংখ্যা হচ্ছে ইকুয়েশন সংখ্যা হয়, আর কলাম সংখ্যা ভ্যারিয়েবল সংখ্যা হয়েছে। এদেরকে যোগ করলে ঠিক নাম্বার অফ কলামস আমি পেতে বাধ্য। So এইটা টেকনিক্যালি রিপ্রেজেন্ট করতেছে টোটাল নাম্বার অফ ভ্যারিয়েবলস। এবং এখান থেকেই আমি আসলে শর্টকাটে, এর আগে একে সলভ না, আমি তখন বলতেছিলাম না যে মানে এখান থেকে সলিউশন গুলো না লিখে বের করা যায় কিনা, না লিখে এভাবে বের করা যায় যে লিডিং ওয়ান কয়টা কলামে নাই, সেই সংখ্যাটাই আলটিমেটলি আমি আমার হয়ে যাচ্ছে হচ্ছে নালিটি।
এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা থাকলে বলবেন। এখন আমাদের আগের অঙ্কটার জন্য এই থিওরেম ভেরিফাইড, দেখেন র্যাঙ্ক আসছে 2, নালিটি আসছে 4, যোগ করে আসে এক্স্যাক্টলি 6, যেটা কিনা এখানে কলাম সংখ্যা। আমরা আরেকটা এক্সাম্পল এখান থেকে আরেকটা মেট্রিক যদি দেখি, ফর এক্সাম্পল আচ্ছা আরেকটা এক্সাম্পল দেখে টাইম নষ্ট করার কোনো মানে হয় না। নেক্সট আমরা যাই হচ্ছে একটা আরেকটা থিওরেম দিই। ইফ, বেসিক্যালি এইমাত্র যা জানলাম সেটাকেই সামারাইজ করতেছি। ইফ এ ইজ অ্যান এম বাই এন মেট্রিক্স, দেন এ হচ্ছে rank of A equals to the number of leading variables in the general solution of ax equals to 0। আর b হচ্ছে nullity of A equals to the number of free variables বা parameters, number of parameters in the general solution of ax equals to 0। আমরা এটা অলরেডি ডিসকাস করে ফেলছি। এখন এইটার উপর বেস করে কিছু সিলি প্রবলেমস দেওয়া যেতে পারে। ফর এক্সাম্পল, এক্সাম্পল ফাইন্ড দ্য নাম্বার অফ প্যারামিটার্স ইন দ্য জেনারেল সলিউশন অফ ax equals to 0 if A is a 5 by 7 matrix of rank A। এটা কোয়েশ্চেন এ। আর কোয়েশ্চেন বি হচ্ছে find the rank of a 5 by 7 matrix for which 5 by 7 matrix A for which x equals to 0 has two-dimensional solution space। যদি সলিউশনে আসি, A, find the number of parameters in the general solution of x equals to 0 if A is a 5 by 7 matrix of rank A। তার মানে এখানে n হচ্ছে 7 নাম্বার অফ কলামস। আচ্ছা আমি কনফিউশন ভুল তুলছি, এটা র্যাঙ্ক 5 হবে, অফ র্যাঙ্ক 5। সো তার মানে র্যাঙ্ক অফ এ গিভেন হচ্ছে 5, চাওয়া হয়েছে প্যারামিটার কয়টা থাকবে জেনারেল সলিউশনে, যে আর এস টি ইউ এরকম। তার মানে প্রশ্নে আসলে জানতে চাওয়া হয়েছে নালিটি কত হবে। And উত্তর হচ্ছে এটা n মাইনাস র্যাঙ্ক অফ এ which is 7 minus 5 which is 2। Number B, find the rank of a 5 by 7 matrix A for which Ax equals to 0 has two-dimensional solution space। So solution space এর dimension 2, তার মানে হচ্ছে nullity of A হচ্ছে 2 আর n হচ্ছে 7, চাও হচ্ছে rank। So rank of A হচ্ছে, র্যাঙ্কটা আসলে স্মল আর দিয়ে লেখে,
n minus nullity of A, which is 7 minus 2 equals to 5। আমি প্রথম প্রশ্নটা কি ঠিক লিখছি? আচ্ছা, মানে আমি প্রথম প্রশ্নটা এখন যা আছে তার সেন্সে অ্যান্সারও ঠিক আছে, কিন্তু আমি জাস্ট বইয়ের সাথে মিলানোটা এমন কোনো জরুরি না। কিন্তু এখানে একটু রিপিটিটিভ হয়ে গেছে, 2 + 5 = 7 দুই জায়গায় হয়েছে। এই জাস্ট এই বোরিং রিপিটেশনটা বাদ দেওয়ার জন্য আমি আসলে বইয়ে এখানে র্যাঙ্ক 3 ইউজ করছে, আমি তুলতে গিয়ে ভুল করছি। সো আমি র্যাঙ্ক 3 ইউজ করি, তাহলে এই জায়গায় যদি 3 বসাই, তাহলে এটা আসলে 7 - 3 আসতেছে হচ্ছে 4। আগেরটাও ঠিক ছিল আগের কোয়েশ্চেনের জন্য। সেই মাত্র যা জানলাম সেটাকে সামারি করে আমরা আরেকটা থিওরেম লিখতে পারি। মোরলেস আমার কাছে খুবই এই এই পার্টিকুলার চ্যাপ্টারে এই থিওরেম গুলাকে বারবার আমার কাছে রিডান্ডেন্ট মনে হয়েছে, একই আইডিয়াকে ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে লেখা, তারপরও ফর্মালি আমি লিখেছি ইফ ax = b is a consistent linear system of n equations in n unknowns, and if A has rank R, then the general solution of the system contains n minus R parameters. সো বেসিক্যালি সেম আইডিয়া, আরেকবার আপনার কোথায় পড়ে বুঝতে পারছেন। জাস্ট এখানে একটাই ডিফারেন্স যে রাইট হ্যান্ড সাইড মানে হোমোজেনাস সিস্টেম না ধরে একটা নন হোমোজেনাস সিস্টেম। আচ্ছা, নেক্সট আমরা ডিফাইন করতে যাচ্ছি ফান্ডামেন্টাল মেট্রিসেস বা ফান্ডামেন্টাল স্পেস মেট্রিক্স স্পেসেস। ফান্ডামেন্টাল স্পেসেস অফ এ মেট্রিক্স এ। এরা কারা? আমরা দেখতে পাচ্ছি আমরা এর সাথে রিলেটেড, আমরা আসলে বেশ কয়েকটা স্পেস দেখতে পাচ্ছি এ, এবং এর সাথে এ ট্রান্সপোজ রিলেটেড। সেই সেন্সে আমরা এইভাবে লিখতে পারি যে রো স্পেস অফ এ, column space of A, null space of A, and correspondingly row space of A transpose, column space of A transpose, null space of A transpose। এখন এদের মধ্যে কেউ কেউ সেম, এটা কি আপনারা বুঝতে পারতেছেন কিনা? রো স্পেস অফ এ আর কলাম স্পেস অফ এ ট্রান্সপোজ, দে আর দ্য সেম থিং, কারণ ট্রান্সপোজ করলে রো কলাম ইন্টারচেঞ্জ হয়ে যায়। আবার কলাম স্পেস অফ এ আর রো স্পেস অফ এ ট্রান্সপোজ, দে আর দ্য সেম থিং। দ্যাট ইজ ওয়াই আমি এখান থেকে দুইটাকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে ট্রান্সপোজ বলা দুইটাই বাদ দিই। তাহলে আমার হাতে থাকতেছে হচ্ছে রো স্পেস অফ এ, কলাম স্পেস অফ এ, আর নাল স্পেস অফ এ, নাল স্পেস অফ এ ট্রান্সপোজ দুইটাকেই রাখতে হচ্ছে, কারণ এইটার সাথে কারো কম্বাইন করে আমি এরকম একই লোক বলে বাদ দিতে পারতেছি না। তো এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার যে স্পেস, এই চারটা স্পেসকে ফান্ডামেন্টাল স্পেসেস অফ ম্যাট্রিক্স এ বলা হয়। তো ডিফাইন করার পর আমরা আরেকটা
থিওরেম দিতে যাচ্ছি। এটা হচ্ছে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স এ আর র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ। দেখেন এইখানে কিন্তু আমরা স্পেস গুলো নিয়ে কথা বলছি, র্যাঙ্ক নালিটি না। এখন আমরা এ আর এ ট্রান্সপোজের র্যাঙ্ক নিয়ে কথা বলতে যাচ্ছি। এরা দুইজনের মধ্যে কি সম্পর্ক হবে? রো স্পেস অফ এ আর কলাম স্পেস অফ এর ডাইমেনশন যেহেতু সেম, তার মানে রো স্পেস অফ এ আর রো স্পেস অফ এ ট্রান্সপোজের ডাইমেনশন সেম। আবারও শুনুন, এই 1 নাম্বার আর 2 নাম্বারের ডাইমেনশন সেম এবং সেই কমন নাম্বারটাকেই আমরা নাম দিয়েছি হচ্ছে র্যাঙ্ক। আর এই এই লোক আর এই লোক তো সেম ব্যক্তি, তাহলে 1 আর 2 সেম হতে এক এবং তার নিচের জন্য সেম, তার মানে রো স্পেস অফ এ আর রো স্পেস অফ এ ট্রান্সপোজ দুইজনের ডাইমেনশন সেম, তার মানে র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এ ট্রান্সপোজ সেম। আইডিয়া বুঝতে কোনো সমস্যা আছে কিনা এবং এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? এখন এই আইডিয়াটার উপর বেস করে ওর বেশ কিছু ভ্যারিয়েন্ট বের করা পসিবল। যেমন আপনি এর আগে আমরা যেটা লিখছি যে আহ, একটু রিপিট হবে, র্যাঙ্ক অফ এ প্লাস নালিটি অফ এ, এটা আমরা পাইছিলাম হচ্ছে এন, যেখানে আমরা এ ধরে নিছি হচ্ছে M/N ম্যাট্রিক্স। ওইটার করেসপন্ডিং যদি আমরা এখন ট্রান্সপোজ দিয়ে লিখতে চাই তাহলে কি আসবে? র্যাঙ্ক অফ এ ট্রান্সপোজ আর নালিটি অফ এ ট্রান্সপোজ, এইটা কত হবে কেউ বলতে পারবেন? ট্রান্সপোজ করে দিছি মানে রো কলাম হয়ে গেছে, কলাম রো হয়ে গেছে। এমই হবে স্যার। এখন হবে এম। নতুন ট্রান্সপোজ করার পর যে ম্যাট্রিক্স তার কলাম সংখ্যা হচ্ছে অরিজিনালটা রো সংখ্যা, উইচ ইজ এম। এন্ড এই র্যাঙ্ক অফ এ ট্রান্সপোজ আর র্যাঙ্ক অফ এ যেহেতু সেম, এইটাকে আরেকটা ভ্যারিয়েন্ট বেকার খাটনি তাও একটু লিখতেছি ফর্মালিটি করে, যে আলটিমেটলি লিখে ফেলা যাচ্ছে র্যাঙ্ক অফ এ প্লাস নালিটি অফ এ ট্রান্সপোজ, এটা এম। মানে এই এই আন্ডারলাইন করা লোক দুইটা সেম এই এই জন্য। এবং আপনারা বইতে দেখবেন অযথাই আরো কিছু মানে এই এই সেম আইডিয়া গুলার আরো কিছু ভ্যারিয়েন্ট বের করা হয়েছে। আসলে আমি এখানে ইন্টারেস্টেড না, আমি নেক্সট টপিকে যেতে চাই। এই পর্যন্ত কারো কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। নেক্সট এসে ডেফিনেশন একটা ডিফাইন করা হচ্ছে, ইফ W is a subspace of Rn। খেয়াল করে দেখেন, আমরা জেনারেল ভেক্টর স্পেসে না, আমি এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেসে আছি। দেন the set of all vectors in Rn that are orthogonal to every vector in W is called the orthogonal complement of W, denoted by W perpendicular। সো বেসিক্যালি এই হচ্ছে আমার Rn, মনে করেন ওর একটা সাবস্পেস আপনি নিচ্ছেন ডাব্লিউ। এই ডাব্লিউর উপর পারপেন্ডিকুলার যত ভেক্টর আছে তাদেরকে মিলে আরেকটা সেট বানাচ্ছেন। মানে ডাব্লিউ এর উপর মানে আমাদের এই নতুন সেটটা ডাব্লিউ পারপেন্ডিকুলার যে নাম দিলাম, এই নতুন সেটটা হচ্ছে এমন একটা সেট যার এভরি মেম্বার ডাব্লিউ এর এভরি মেম্বার উপর পারপেন্ডিকুলার। জিওমেট্রিক্যালি রিয়েলাইজ করতে গেলে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেটা রং এক্সাম্পল বিকজ এটা ভেক্টর স্পেস ফর্ম করে না। তারপর আমি মানে জিওমেট্রিক্যালি বোঝানোর জন্য একটা সেন্স মেক করার জন্য বলতেছি। মনে করেন ডাব্লিউ হচ্ছে সেট অফ অল সার্কেলস, মূল বিন্দুতে সেন্টার বলা। যত সার্কেল R2 তে ড্র করা যায় মূল বিন্দুতে সেন্টার বলা, ইনফিনিটি মিনি, তাদের সবাইকে নিচ্ছি। আমার এখন এমন একটা সেট বের করতে হবে যেই সেট এই প্রত্যেক কার্ভের সাথে পারপেন্ডিকুলার। এবং আপনারা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে পাবেন এরা হচ্ছে মূল বিন্দুগামী সকল সরল রেখা।
তাহলে ওই সেন্সে চিন্তা করলে সেট অফ ডাব্লিউ যদি হয় সেট অফ অল মূল বিন্দুতে সেন্টার বলা সার্কেলস, তাহলে ডাব্লিউ পারপেন্ডিকুলার হবে হচ্ছে সেট অফ অল মূল বিন্দুগামী সরলরেখা। কিন্তু এটা আসলে একটা মানে অ্যানালজিক্যালি বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিচ্ছি, বিকজ এই এই দুই সেটের কেউই আসলে ভেক্টর স্পেস ফর্ম করে না। হ্যাঁ, এটা মানে এমনি বোঝার জন্য। আমরা অ্যাকচুয়ালি ভেক্টর স্পেস দিয়ে যদি চিন্তা করতে চাই তাহলে চিন্তাটা এভাবে করা যেতে পারে। ধরেন আমরা আসি হচ্ছে R3-তে, এবং এক্স ওয়াই প্লেন, এই এক্স ওয়াই প্লেন, এই এক্স ওয়াই প্লেনটা হচ্ছে ওর একটা সাবস্পেস। R2 হচ্ছে সাবস্পেস অফ R3, এটা আমরা আগে অনেকবার দেখে আসছি। এই R2 কে না ধরেন ডাব্লিউ, তাহলে ডাব্লিউ পারপেন্ডিকুলার কে হবে কেউ বলতে পারেন? কোন সাবস্পেস অফ R3 আছে যেই সাবস্পেসের এভরি ভেক্টর R2 এর এভরি ভেক্টরের উপর পারপেন্ডিকুলার? ওয়াই জেড, জেড এক্স। না, ওয়াই জেড কেন হবে না, তার কারণ হয়েছে ওয়াই জেড এর এই ওয়াই জেড এ আপনি ওয়াই জেড, আচ্ছা ওয়াই জেড প্লেন তো এখানে, ওয়াই জেড প্লেনে আপনি এরকম একটা ভেক্টর নেন, সেটা এখানকার কোন একটা ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার, কিন্তু আপনি এরকম একটা ভেক্টর নেন সেটার পারপেন্ডিকুলার নাই। আর কোনো গেস? একদম সহজ, চিন্তা করলেই পারবেন। এক্সিস স্যার। কোন এক্সিস? জেড। এক্স্যাক্টলি। শুধু জেড এক্সিস কে একটা আমরা দেখছি যে শুধু একটা সিঙ্গেল এক্সিস একটা ভেক্টর স্পেস ফর্ম করে, এটা জাস্ট আর মানে রিয়েল লাইন। জেড এক্সিসটা তো একটা সিঙ্গেল রিয়েল লাইন, তাই না? সো আর অ্যাজ এ সাবস্পেস জেড এক্সিস কে যদি চিন্তা করেন, তাহলে এই জেড এই স্পেসের এভরি ভেক্টর এই এক্স ওয়াই প্লেনের উপর এভরি ভেক্টরের উপর পারপেন্ডিকুলার। সো ডাব্লিউ প্রাইম তখন তার মানে হবে হচ্ছে আর। তো এইভাবে আমরা আরো এক্সাম্পলস ফর্ম করতে পারি, এবং বেসিক্যালি এই নোন এক্সাম্পল থেকে ইন্সপিরেশন নিতে পারি। আপনি এমনকি মানে আর মানে শুধু এক্স এক্সিস কে আর শুধু জেড এক্সিসও নিতে পারতেন। R3 এর একটা সাবস্পেস হচ্ছে এক্স এক্সিস, রাইট? আবার R3 এরই আরেকটা সাবস্পেস হচ্ছে জেড এক্সিস। এরা দুইজন এই দুই দুই সাবস্পেসের প্রত্যেক ভেক্টরের উপর পারপেন্ডিকুলার। তবে এই এই জেড এক্সিসও আর এক্স এক্সিসও আর, তাহলে ডাব্লিউ যদি আর হয় অ্যাজ সাবস্পেস অফ R3, তাহলে ডাব্লিউ পারপেন্ডিকুলার, আহ সেও পারপেন্ডিকুলার হচ্ছে, কিন্তু সবাই কভার হচ্ছে না। ফর এক্সাম্পল, আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমি ডাব্লিউ হিসাবে নিতে চাই আর, হ্যাঁ, এবং এইটা হচ্ছে বেসিক্যালি এক্স এক্সিস, মানে আসলে এক্স ওয়াই জেড প্রত্যেক এক্সিসই আর এর একটা কপি। তো আমি এক্স এক্সিসটাকে মিন করতেছি, তাহলে তখন ডাব্লিউ পারপেন্ডিকুলার হিসাবে যদি আপনি শুধু এক্স এক্সিস উপর পারপেন্ডিকুলার হতে শুধু জেড এক্সিস নেন বা শুধু ওয়াই এক্সিস নেন, তাহলে এটা সত্য যে এদের প্রত্যেক ভেক্টর ওদের প্রত্যেক ভেক্টরের উপর পারপেন্ডিকুলার। কিন্তু সবাইকে কভার হচ্ছে না, সবাইকে নিতে গেলে ডাব্লিউ পারপেন্ডিকুলার হবে হচ্ছে ওয়াই জেড এক্সিস, যেটা কিনা R2 এটসেট্রা। যার কারণে যে সেট অফ অল ভেক্টরস ইন Rn একটা পোর্শন নিলে চলবে না। দ্যাট ইজ ওয়াই আমরা শুধু এক্স, শুধু ওয়াই বা শুধু জেড এক্সিস কে এখানে ডাব্লিউ পারপেন্ডিকুলার হিসেবে এই এক্সাম্পলে নিতে পারিনি, সবাইকে কভার করতে হবে। আচ্ছা, এই যে এক্স ওয়াই প্লেন আর জেড এক্সিস এর এক্সাম্পলটা দেখলাম, এখানে একটা মজার জিনিস খেয়াল করেন। এই দুই সাবস্পেসের মধ্যে কি কোনো কমন ভেক্টর আছে? অর্থাৎ আমরা জানতে চাই এই ডাব্লিউ আর ডাব্লিউ পারপেন্ডিকুলার এদের ইন্টারসেকশনে কি কেউ থাকে? এমন কোন ভেক্টর কি আছে ডাব্লিউ তে থাকলে সে ডাব্লিউ পারপেন্ডিকুলারেও থাকবে? জিরো ভেক্টর স্যার। এক্স্যাক্টলি। এই যে আমাদের যে অরিজিনটা, এইটা এই দুইজনের ইন্টারসেকশনে ছিল। সো এই জিরো ভেক্টর হচ্ছে ওর মধ্যে বিলং করে। অ্যান্ড একটা থিওরেম আছে, সেটা হচ্ছে আর কেউ বিলং করতে পারে না। সো জিরো ভেক্টরই একমাত্র ভেক্টর যে আসলে যার সাথে এভরি ভেক্টরের ডট প্রোডাক্ট জিরো। সো একমাত্র এই জন্য জিরো ভেক্টরই কোয়ালিফাই করতে পারে। সো এটা আসলে শুধু জিরো ভেক্টরকে কন্টেইন করে। তো এই ডাব্লিউ আর ডাব্লিউ পারপেন্ডিকুলারের সাথে রিলেট করে আমরা একটা থিওরেম লিখতে যাচ্ছি, যার আইডিয়া গুলা মোর অরলেস আমরা ইনটুইটিভলি একটু আগে এক্সাম্পল এক্সাম্পল দিয়ে বুঝছি কিছুটা। ইফ ডাব্লিউ ইজ এ সাবস্পেস
অফ আর টু দ্য পাওয়ার এন, দেন প্রথম ক্লেম, ডাব্লিউ পারপেন্ডিকুলার ইজ এ সাবস্পেস অফ আর টু দি পাওয়ার এন। খেয়াল করে দেখেন, ডেফিনেশনে আমি একটা সেট নিয়েছিলাম জাস্ট, গ্যারান্টি নাই যে সে সাবস্পেস। কিন্তু আমরা কমন সেন্স থেকে দেখতে পাচ্ছি যে, মানে এক্সাম্পল গুলা দিয়ে কিছুটা ইনটিউটিভলি আমরা বুঝতে পারতেছি যে ডাব্লিউ পারপেন্ডিকুলার একটা সাবস্পেসই হবে। সো সে ডেফিনেশনের প্রথমত শুধুই একটা সেট ছিল, কিন্তু থিওরেম ক্লেম করতেছে সে একটা সাবস্পেস অফ আর এন। দ্বিতীয় ক্লেম হচ্ছে ডাব্লিউ ইন্টারসেকশন ডাব্লিউ পারপেন্ডিকুলার হচ্ছে প্রিসাইজলি জাস্ট একটা ভেক্টর উইচ ইজ জিরো ভেক্টর। তিন নাম্বার ক্লেম হচ্ছে ডাব্লিউ পারপেন্ডিকুলারের যদি পারপেন্ডিকুলার না হয় তাহলে ডাব্লিউ ফেরত আসে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, বাট স্ট্রেট ফরওয়ার্ড আইডিয়া। সো আর এই এক্স ওয়াই প্লেনের পারপেন্ডিকুলার হিসেবে আমি জেড এক্সিস পাইছিলাম, আবার রিটার্ন যদি জেড এক্সিস এর পারপেন্ডিকুলার খুঁজি তাহলে এক্স ওয়াই প্লেন ফেরত পাবো। আচ্ছা, এই ডাব্লিউ পারপেন্ডিকুলারের একটা নাম আছে, তো আমরা তো নামটা আগেই দিয়ে ফেলছি। অর্থোগোনাল কমপ্লিমেন্ট, অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ ডাব্লিউ। ওকে, দেখি সামনে আগাই তাহলে। এখন একটা ইন্টারেস্টিং আইডিয়া, যেটা লিখলে মানে এটা থিওরেম হিসেবে লিখতে যাচ্ছি, লিখলে হঠাৎ করে পড়ে মনে হবে এটা অবভিয়াস না, কিন্তু এটা শুধু যে মানে ডিরেক্টলি দেখতে অবভিয়াস না এটা আমি আমি মানে, কিন্তু এটা আপনারা যে শুধু যে জানেন তাই না, আপনারা আগে এই কোর্সেই জেনে আসছেন। আমি আগে স্টেটমেন্ট লিখি, ইফ থিওরেম, if A is an m by n matrix, then A, the null space of A, and the row space of A are orthogonal complements in R to the power। কি লিখলাম? Orthogonal complements in R to the power n। খেয়াল করে দেখেন, আমরা অর্থগোনাল কমপ্লিমেন্টের ডেফিনেশন মতো ডিফাইন করলাম, আমাদের উদ্দেশ্য আমরা মূল টপিকে আবার ব্যাক করতেছি, রো স্পেস, কলাম স্পেস, র্যাঙ্ক নালিটি এইসব নিয়ে কথা বলতেছিলাম। সো নাল স্পেস অফ এ মানে সেট অফ অল সলিউশনস, আর রো স্পেস অফ এ ওই রিডিউস রোটেশন ফর্মে যাওয়ার পর যে টিকে থাকা রো গুলার দ্বারা স্প্যান করা স্পেস, এই দুইটা অর্থগোনাল কমপ্লিমেন্ট ইন আর এন। এটা কেন সত্য হইতে হবে? এরা মানে স্ট্রেট ফরওয়ার্ড এই মুহূর্তে ভিজিবল হওয়ার কথা না আপনাদের সামনে, যারা একটু বেশি স্মার্ট তাদের কাছে হয়তো ভিজিবল হয়ে গেছে, বাট আসলে এইটা আপনার জানা তথ্যই, জাস্ট অন্য ল্যাঙ্গুয়েজে লিখছি। এই কোর্সেই এই জিনিস আমরা আগে জানছিলাম। আমরা আসতেছি আরেকটা বি নাম্বার ক্লেমটা লিখে নিই, দ্য নাল স্পেস অফ এ ট্রান্সপোজ and the column space of A are orthogonal complements in R to the power m। এ নাম্বার কেন এটা সত্য এটা বুঝতে পারলে বি নাম্বারটা অটোমেটিক আসে, মানে এর জায়গায় জাস্ট এ ট্রান্সপোজ নিয়ে চিন্তা করতেছি। আর এ যেহেতু ট্রান্সপোজ হয়ে গেছে, রো স্পেস কলাম স্পেসে কনভার্ট হয়ে গেছে, এন্ড যেহেতু এখন ট্রান্সপোজ হয়ে গেছে কলাম নাম্বার হয়ে যাবে রো নাম্বার, এই জন্য আর টু দি পাওয়ার এন যে আর টু দি পাওয়ার এন। সো এ সত্য হলে বি কেন সত্য সেটা বুঝবে। এখন এ কেন সত্য মনে করে দেখেন, আমাদের এ ম্যাট্রিক্স যদি এরকম হয় যে A11 A12, আচ্ছা আমার মনে হয় ওই জেনারেল এক্সাম্পল না দিয়ে ছোট এক্সাম্পল দিয়ে বুঝি, সে এ বি সি
পি কিউ আর আই জে কে। হ্যাঁ, এইটার সাথে যদি আমি মাল্টিপ্লাই করি x1 ভ্যারিয়েবল, আচ্ছা এক্স ওয়াই জেড, আমরা একটা হোমোজেনাস সিস্টেম ফর্ম করছি। সো 0 0 0, মানে এটা আসলে আমাদের এক্স ইকুয়ালস টু 0। এর মানে এখানে তিনটা ইকুয়েশন আছে, এবং সেই তিনটা ইকুয়েশনের প্রথম ইকুয়েশনটা হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড ইকুয়ালস টু 0, হুইচ ইজ জাস্ট নাথিং বাট এই রো ভেক্টরের সাথে এই কলাম ভেক্টরের ডট প্রোডাক্ট। এবং দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হওয়ার মানে হচ্ছে তারা পারপেন্ডিকুলার। পরের ইকুয়েশনটা হচ্ছে পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস আর জেড ইকুয়ালস টু 0, এন্ড তারপরেটা হচ্ছে আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড ইকুয়ালস টু 0। আপনারা বোধহয় অলরেডি বুঝে গেছেন। এই সেকেন্ড রোর সাথে সেম কলামের ডট প্রোডাক্ট 0 এখানে লেখা হয়েছে, থার্ড রো এর সাথে সেম কলামের ডট প্রোডাক্ট 0 এখানে লেখা হয়েছে। তার মানে আমরা বলতে পারি অ্যাজ এ ভেক্টর এই এক্স ওয়াই জেড ভেক্টরটা প্রত্যেকটা রো এর সাথে পারপেন্ডিকুলার। এন্ড এই এক্স ওয়াই জেড আসলে ডিনোট করে সলিউশন। তাহলে নাল স্পেস হচ্ছে সেট অফ অল সাচ সলিউশনস। তো প্রত্যেকটা সলিউশনই তো এই প্রত্যেকটা রো ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার। তাহলে রো স্পেসের যে কোনো মেম্বার নেন, নাল স্পেসের যে কোনো মেম্বার নেন, তাদের ডট প্রোডাক্ট তো 0 হবেই, তার মানে তারা অর্থগোনাল হবেই। সেটা আসলে আমাদের একটা অলরেডি নোন আইডিয়া। আর আগেই তো বলছি বি নাম্বারটা কিভাবে এর জায়গায় ট্রান্সপোজ চিন্তা করলে বি নাম্বারটা এসে পড়ে। কারো কোথাও বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলবেন। হ্যাঁ, আমি সামনে আগাচ্ছি তাহলে। এবার আসি আমরা এই কোর্সের শুরু থেকে আহ একটা কাজ করে যাচ্ছিলাম, কিছু ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টস। আমরা বোধহয় এবিসিডি এফ জি 7টার মতো ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট পর্যন্ত গেছিলাম। আমরা তার সঙ্গে আজকে আরো এক লাফে 9টা অ্যাড করব। হ্যাঁ। সো এবং তারা সবাই ইকুইভ্যালেন্ট আইডিয়া হবে। সো থিওরেম, ইফ এ ইজ অ্যান, খেয়াল করে দেখেন আমাদের ওই থিওরেমের এটা স্কোয়ার ম্যাট্রিক্স ছিল, এন বাই এন ম্যাট্রিক্স, দেন দ্য ফলোইং স্টেটমেন্টস আর ইকুইভ্যালেন্ট। এক এক করে লেখা শুরু করি। প্রথমগুলো আগের জিনিস রিপিট হবে। এ নাম্বার হচ্ছে, এ নাম্বার হচ্ছে এ ইজ ইনভার্টিবল। বি নাম্বার হচ্ছে এক্স ইকুয়ালস টু 0 হ্যাজ অনলি দ্য ট্রিভিয়াল সলিউশন। আপনাদের একটু রিভাইজও হচ্ছে, এর আগে আমরা কারণ সহকারে এটা কেন ইকুইভ্যালেন্ট সেটা শিখছিলাম। ট্রিভিয়াল সলিউশন। সি নাম্বার হচ্ছে দ্য রিডিউসড রৈচেন ফর্ম ফর্ম অফ এ ইজ আইএন। ডি নাম্বার হচ্ছে এ ইজ এক্সপ্রেসিবল অ্যাজ is expressible as, graphics টাইপের পেনটা খুব ঝামেলা করতেছে, a product of elementary matrices। ই নাম্বারটা হচ্ছে
x এক সেকেন্ড প্লিজ ax equals to b is consistent for every n by 1 column matrix B. F হচ্ছে ax equals to b has exactly one solution for every n times 1 matrix B. জি এই পর্যন্ত আমরা আগে দেখছিলাম ডিটারমিনেন্ট অফ এ ইজ নট জিরো। এই পর্যন্ত আমরা আগে দেখছিলাম and প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সম্পর্ক আমাদের জানা আছে যে কেন এরা সেম আইডিয়া। এবার আমি আজকে আরো অনেকগুলা যোগ করতে যাচ্ছি, শুরু করি। এইচ, the column vectors of a span r to the power n, I, the row vectors of a span r to the power n, j, the row vectors of a form a basis for r to the power n, কে নাম্বারে আসতেছে the column vectors of a form a basis for r to the power n। পরের গুলো এখানে একটু লিখে ফেলা ট্রাই করি যতটুকু পারি। L, the column vectors of a form নাম্বারিং এ ভুল করছি। H, আচ্ছা, দুইটা আগে লিখি নাই ভুলে, আহ, আহ, দুইটা মিস হয়ে গেছে। সেটা হচ্ছে আমি এখন সমস্যা নেই, এল আর এম পরে লিখতেছি সেই দুইটা। সেটা হচ্ছে the column vectors of A are linearly independent. M, the row vectors of A are linearly independent. এবার আসি n, A has rank n, O, A has nullity 0, P, null space of A, এইটার অর্থগোনাল কমপ্লিমেন্ট হচ্ছে whole of r to the power n, and last one Q,
রো স্পেস অফ এ, এইটার অর্থগোনাল কমপ্লিমেন্ট হচ্ছে জিরো ভেক্টর। আচ্ছা, আমরা একটা কাজ করব। আসলে HIJKLMNOPQ 10টা অ্যাড হয়েছে, রাইট? ABCDEFGHIJKLMNOPQ, 13টা। আগে থেকে ছিল হচ্ছে ABCDEFG 7টা। আচ্ছা, 17টা, আগে ছিল 7টা, 10টা অ্যাড হয়েছে। আমি 9টা বলছিলাম, 10টা অ্যাড হয়েছে। নতুন 10টাকে আমি ব্রাউন কালারে লিখছি। আচ্ছা, আমি একটা কাজ করতে চাই, এই ব্রাউন কালার গুলা নিজেরা নিজেদের ইকুইভ্যালেন্ট আগে এটা বলি, প্রমাণ করি। আর ব্লু গুলা নিজেরা নিজেরা নিজেদের ইকুইভ্যালেন্ট আগে প্রমাণ করা আছে। ব্রাউন গুলাকে নিজেরা নিজেদের ইকুইভ্যালেন্ট প্রমাণ করার পর, মানে যুক্তি দিয়ে বা ইন্টুইশনটা দিয়ে, দেন আমি যদি যে কোনো একটা ব্লু আর যে কোনো একটা ব্রাউন ইকুইভ্যালেন্ট প্রমাণ করে ফেলতে পারি, তাহলে এই দুই সেট অফ রুলস মার্জ হয়ে যাবে। ব্লু সেট আর ব্রাউন সেট মার্জ হয়ে যাবে। এখন এই ব্রাউন গুলা যে সব সেম, এটা প্রমাণ করাটা খুব সহজ। দেখেন, আমাদের এ একটা এন বাই এন ম্যাট্রিক্স, এখানে এটি হচ্ছে ক্লু। তার মানে ইকুয়েশন সংখ্যা আর ভ্যারিয়েবল সংখ্যা সমান। তো যদি আমার জানা থাকে, আমরা এইচ নাম্বারটাতে আছি এখন, যদি আমার জানা থাকে যে কলাম ভেক্টরস অফ এ আর এন কে স্প্যান করে, তাহলে লিডিং ওয়ান আছে এন সংখ্যক, মানে সবগুলা রোতেই লিডিং ওয়ান আছে প্রমাণ হবে। তার মানে অটোমেটিক্যালি প্রমাণ হয়ে যাবে যে রো স্পেস অফ এও আর এন কে স্প্যান করে। আর যেহেতু নাম্বার অফ ইকুয়েশন মানে ডাইমেনশনের সমান সংখ্যক ভেক্টর আছে, তাহলে বেসিস ফর্ম করার গ্যারান্টিও আছে রো কলাম দুইটারই, অ্যান্ড লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সের গ্যারান্টিও আছে রো কলাম দুইটারই। আবার যেহেতু কোনো ইকুয়েশন অল জিরো হয়ে যায় নাই, ডাইমেনশন রিডিউস হয়ে যায়, মানে এর র্যাঙ্ক আসলে এন, একই কথা, এই সবগুলা কথা সেম। তার মানে কোনো স্পেয়ার ভ্যারিয়েবল নাই, তার মানে এর নালিটি জিরো, এটাও সেম কথা। আবার নাল স্পেস অফ এ, এটার পারপেন্ডিকুলার, নাল স্পেসে আছে কে? কোনো ভেক্টরই নেই, খালি মানে কেউ নাই। তো তার পারপেন্ডিকুলার কাউরে খুঁজতে হইলে তো পুরা আর এন কেই খুঁজতে হবে। আর রো স্পেসে আছে হচ্ছে কে আছে রো স্পেসে? রো স্পেস হচ্ছে পুরো, আর এই যে এখানে আমরা লিখে আসছে যে রো ভেক্টর গুলো পুরো আর এন কে স্প্যান করে। রো স্পেসে আছে এভরিওয়ান। আচ্ছা, এভরিওয়ানের সাথে পারপেন্ডিকুলার একমাত্র ভেক্টর হচ্ছে জিরো ভেক্টর। সো এই দুইটা আইডিয়াও আসলে ইকুইভ্যালেন্ট আইডিয়া, এবং এরাও আগের আইডিয়া গুলো থেকে আসছে। আমি একটা বোধহয় ভুল বলছি কথা, নাল স্পেস অফ এতে কেউ নাই না, মানে কেউ না থাকলেও জিরো তো থাকে, ট্রিভিয়াল সলিউশন, এই যে এ হ্যাজ অনলি ট্রিভিয়াল সলিউশন। এবং এটা বলতে গিয়ে আমি আসলে ব্লু পার্টের একটা স্টেটমেন্টের সাথে আহ, একটা ব্রাউন স্টেটমেন্টের কিন্তু একটা লিঙ্ক করাই দিছি। সো আলটিমেটলি এরা এভরি ওয়ান আসলে ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টস মিন করে। কারো কোথাও কোনো বুঝতে কোনো সমস্যা থাকলে বলবেন। ওকে। আচ্ছা, আহ আমার মনে হয় মূল যে আইডিয়াগুলো এই চ্যাপ্টারে নতুন, সেগুলো এখানে আমার বলা হয়ে গেছে। আরেকটা আইডিয়া দেখবেন, আমি আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট আইডিয়া কিনা জানি না, ওভার ডিটারমাইন্ড সিস্টেম। আপনার ডেফিনেশন দুটো একটু দেখে নিন বই থেকে। ওভার, আমি মুখে বলে দিচ্ছি, ওভার ডিটারমাইন্ড সিস্টেম আর আন্ডার ডিটারমাইন্ড সিস্টেম। ওভার ডিটারমাইন্ড সিস্টেম মানে হচ্ছে নাম্বার অফ ইকুয়েশনস নাম্বার অফ ভ্যারিয়েবলস এর থেকে বেশি, প্রয়োজনের অতিরিক্ত আছে। আর আন্ডার ডিটারমাইন্ড সিস্টেম মানে হচ্ছে নাম্বার অফ ইকুয়েশনস নাম্বার অফ ভ্যারিয়েবলস এর থেকে কম আছে। And এরপর একটা এক্সাম্পল আছে, দেখবেন এই চ্যাপ্টারে এক্সাম্পল 7। একটা ওভার ডিটারমাইন্ড সিস্টেম দেওয়া হয়েছে যেখানে দুইটা মাত্র ভ্যারিয়েবল, কিন্তু 6টা ইকুয়েশন, বা না সরি 5টা ইকুয়েশন। তো ইকুয়েশন গুলো হচ্ছে এরকম যে x1 - 2x2 ইকুয়ালস টু b1, x1 - x2 ইকুয়ালস টু b2, x1 plus x2 equals to b3, x1 plus 2x2 equals to b4, and x1 plus 3x3 equals to b5 দিয়ে বলছে যে, মানে কাইন্ড অফ সলভ করতে হবে এবং কন্ডিশন ব্রেক করতে হবে যে বি1 থেকে বি5 পর্যন্ত রাইট হ্যান্ড সাইড গুলো কেমন হলে আমরা আসলে সলিউশন পাবো, বা
কনসিস্টেন্ট কিনা এটসেট্রা। অর্থাৎ এই যে সিমিলার জিনিস আমরা সিস্টেম অফ ইকুয়েশনে পড়ে আসছি, এটা আসলে কিছুই না, এটা আগের মতো এটার কোএফিসিয়েন্টস গুলা দিয়ে একটা অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম করবেন, গউসিয়ান এলিমিনেশন করবেন, যেহেতু দুইটা মাত্র ভ্যারিয়েবল সেহেতু প্রথম দুইটা রোতেই খালি রিডিং ওয়ান থাকবে, নিচে সবগুলা জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাওয়ার পর রাইট হ্যান্ড সাইডে যারা থাকবে তারা যদি জিরো না হয় তাহলে মানে অগমেন্টেড ম্যাট্রিক্সটা রিডিউস করে এরকম একটা কিছু আসে, 1 0 0 1 0 0 0 0 0 0। আর রাইট হ্যান্ড সাইডের অবস্থা হয়ে যায় হচ্ছে 2b2 - b1, b2 - b1, b3 - 3b2 + 2b1, b4 - 4b2 + 3b1, and finally b5 - 5b2 + 4b1। সো সলিউশন থাকার জন্য আসলে এই লোক তিনটাকে জিরো হইতে হবে, যাদেরকে আমি সার্কেল করতেছি। এই লোক তিনটাকে জিরো হওয়ার জন্য এদেরকে জিরো দিয়ে ইকুয়েট করে আরেকটা সিস্টেম ফর্ম করা যেতে পারে। সেই সিস্টেমকে সলভ করে এখন ভ্যারিয়েবল হচ্ছে পাঁচটা কিন্তু ইকুয়েশন তিনটা, এটা আবার আন্ডার ডিটারমাইন্ড হয়ে গেছে। ওখানে আর এস দুইটা প্যারামিটার ধরা যেতে পারে। প্যারামিটার ধরে b1 b2 b3 b4 b5, ধরেন b4 কে ধরলেন আর আর b5 কে ধরলেন এস, সলভ করে b1 b2 b3 বের করলেন। সো বেসিক্যালি এভরি পসিবল b1 b2 b3 b4 b5 এর সেট আপনি পেয়ে যাচ্ছেন, যাদের জন্য এই সিস্টেমটা কনসিস্টেন্ট হবে। এরকম একটা অঙ্ক দিয়ে চ্যাপ্টার শেষ করছে, আমি এই জন্য একটু ব্রিফলি দেখাই দিলাম, জানি না কি কাজে আসলো। আর এই নাম দুইটা আলাদা করে নামকরণ করাটা কেন গুরুত্বপূর্ণ সেটা আমি জানি না, কারণ এই ধরনের সিস্টেম নিয়ে এই বইতেই আগের চ্যাপ্টারের কথা বলে আসছে। আমি যেটা গেস করতেছি সেটা সম্ভবত পরে সিস্টেম অফ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাথে কোনো একটা লিঙ্ক হয়তো করতে যাচ্ছে মোস্ট প্রবাবলি। আচ্ছা, এই পর্যন্তই আজকের ক্লাস। আপনাদের কারো কোথাও কোনো কোয়েশ্চেন্স থাকলে আমাকে করতে পারেন আজকের ক্লাসের মধ্যে। অলরাইট, যেহেতু কোনো প্রশ্ন নেই আমি রেকর্ডিংটাকে অফ করতেছি, দেন আমি ক্লাস ক্লোজ করবো।